সাজানো গোছানো এই শহরটা পদ্মা নদীর তীরে গড়ে উঠেছে। এটি দেশটির চতুর্থ বৃহত্তম শহর। প্রায় ৩ মিলিয়ন মানুষ এখানে বসবাস করে। আমের জন্য রাজশাহী বিখ্যাত। তাদের আম পুরো দেশ জুড়ে বিখ্যাত। এটা সিল্ক সিটি, বাংলাদেশের রেশম উৎপাদনের প্রধান কেন্দ্র এখানেই। শুধু তাই নয়, উত্তরবঙ্গের অক্সফোর্ডও এই শহরে অবস্থিত, যে কারণে এটা শিক্ষানগরী নামেও পরিচিত। আছে শতাব্দীর পুরনো ভবন যা আজ অক্ষত দাঁড়িয়ে আছে। আজ আমি এই শহরটা এক্সপ্লোর করব, ঘুরে দেখব সব দর্শনীয় স্থানগুলো। ততক্ষণে আপনারা সঙ্গেই থাকুন। যাত্রাটা শুরু করেছিলাম কমলাপুর রেল স্টেশন থেকে। ট্রেন আমাদের নিয়ে ছুটে চলেছে গন্তব্য রাজশাহীর উদ্দেশ্যে। এখন আমরা যমুনা সেতু ক্রস করছি। দেখুন যমুনা সেতুতে কি পরিমাণ চর জেগেছে। দেখে মনে হচ্ছে বৃষ্টিতে তলিয়ে যাওয়া কোনো এক বিল। স্বচক্ষে দেখে আপনার মনেই হবে না এটি বাংলাদেশের বৃহত্তম নদীগুলোর একটি। অবশেষে আমরা রাজশাহী এসে পৌঁছলাম দীর্ঘ 6 ঘন্টা জার্নি শেষে। দেখতেই পাচ্ছেন সিমসাম রাস্তা, সবুজ প্রকৃতি আর শান্তির এক চাদরে মোড়ানো এই শহর। এটা বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহর। বন্ধুরা, বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহরে আপনাদের স্বাগত। আপনি কোথা থেকে দেখছেন তা কমেন্ট করতে ভুলবেন না। তারপর আমি শহরটির সবচেয়ে বড় চিড়িয়াখানায় গিয়েছিলাম। তবে এখানে আপনি এমন সুন্দর সুন্দর স্থাপত্য আর সুন্দর একটা মসজিদ দেখতে পাবেন, আর দেখতে পাবেন এমন কিছু চিত্রাহরিণ। তবে এখানে আপনি বাঘ, সিংহ, ভাল্লুকের মতো প্রাণী দেখতে পাবেন না। তারপর আমি শহর থেকে 7 কিলোমিটার পূর্বে ঢাকা রাজশাহী মহাসড়কের পাশে অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরতে আসলাম। 1953 সালের 6 জুলাই প্রতিষ্ঠিত হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেবল উত্তরবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ নয়, এটি বাংলাদেশের দ্বিতীয় প্রাচীনতম এবং অন্যতম বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয়। এর ডানা মেলে থাকা প্যারিস রোডের সৌন্দর্য যেমন চোখ জোড়ায়, তেমনি এর প্রতিটি ধূলিকণায় মিশিয়ে আছে রক্তক্ষয়ী ইতিহাস। আমি আছি এখন প্রশাসনিক ভবনের সামনে। 1969 সালে গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে পাকিস্তানিদের গুলিতে শহীদ হওয়া প্রথম বুদ্ধিজীবী ডক্টর শামসুজ্জোহা তিনিও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। এটা বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যার নিজস্ব স্টেডিয়াম আছে। এখন মূলত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় স্টেডিয়ামটি ফাঁকা পড়ে আছে। মজার বিষয় হলো, রাবি গবেষকরা বাংলাদেশের প্রাচীন গৌরব মসলিন সুতা পুনরুদ্ধার এবং দেশের একমাত্র সাপের ডেটাবেস তৈরির গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশ্ববিদ্যালয় ঘোরা শেষে আমি শহর থেকে 30 কিলোমিটার পূর্বে পুঠিয়া গেলাম। এটা বাংলাদেশের বৃহত্তম ঐতিহাসিক শিব মন্দির। 1823 সালে রানী ভবনময় দেবী এই মন্দিরটি নির্মাণ করেন। তার নাম অনুসারে এটিকে ভবনেশ্বর মন্দির বলা হয়। তৎকালীন সময়ে এটি নির্মাণ করতে প্রায় 3 লাখ টাকা ব্যয় হয়েছিল। এই যেটা দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশের সবচেয়ে বড় পুষ্টি পাথরের শিবলিঙ্গ। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এটিকে হস্তক্ষেপ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল, তবে তারা এর বেশ কিছু ক্ষতি সাধন করেছে। আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো রথ মন্দির। মন্দিরটির ঠিক পাশে রয়েছে শিবসাগর নামের এক বিশাল দিঘি। এটা একসময় কতই না জমজমাট ছিল, আর এখন অবহেলায় পড়ে আছে। এই মন্দির থেকে কয়েক কদম হাঁটলে জমিদার বাড়ি। এই যে দ্বিতল ভবনটি দেখতে পাচ্ছেন, এটি 1895 সালে হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি শরৎ সুন্দরী দেবীর স্মৃতি স্মরণে নির্মাণ করেছে। ইসরে, বেচারি হেমন্ত কুমারী দেবী তার শাশুড়িকে কতটাই না ভালোবাসত। তার স্মৃতি স্মরণে আস্ত একটা ইন্দো ইউরোপীয় প্রাসাদ নির্মাণ করেছে। আর এখনকার বউ শাশুড়ির ভালোবাসা তো খানিকটা টম অ্যান্ড জেরির মতো। এটা ছিল তাদের প্রশাসনিক ভবন। এক সময় এখানে বসতো জমিদারি দরবার, চলতো খাজনা আর উৎসবের আমোদ প্রমোদ। আজ রাজারা নেই, কিন্তু তাদের রেখে যাওয়া এই রাজপ্রাসাদ আজও তার আভিজাত্য নিয়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখন এটাকে জাদুঘর করা হয়েছে। এখানে মূলত এই রাজপরিবারের ইতিহাস ও তাদের ব্যবহৃত জিনিসপত্র রাখা হয়েছে। এই কক্ষে সবগুলো এখানকার ভবনগুলোর ছবি।
ডিজাইনগুলো এখানে আছে, কোনটা কিভাবে করার কি সেগুলো আপনি দেখতে পাবেন। এখানে এটা দেখতে পাচ্ছেন কান্তিজির মন্দির। দেখতে পাচ্ছেন এটা তাদের ব্যবহৃত তীর ধনুক আর ছুরি। এই কক্ষে তারা বিভিন্ন ধরনের মূর্তিগুলো গুছিয়ে রাখছে। আর এটার ঠিক অপর প্রান্তে রয়েছে গোবিন্দ মন্দির। চলুন এবার ওখানে যে কি আছে দেখে আসি। চৌসালা ঘরের মতো কিছুটা বাঁকানো এই মন্দিরের মূল আকর্ষণ হলো এর দেয়ালে চোখ ধাঁধানো পোড়ামাটির ফলক, টেরাকোটা আর্ট। কান্তজির মন্দিরের মতোই এর গায়ে রামায়ণ, মহাভারত এবং রাধাকৃষ্ণের লীলার চমৎকার সব পৌরাণিক কাহিনী নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এটি বাংলাদেশের অন্যতম সেরা টেরাকোটা মন্দির। তবে এর পাশের ভবনগুলো দিন দিন ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাচ্ছে। মন্দিরটি প্রধানত শ্রীকৃষ্ণ ও রাধার উদ্দেশ্যে উৎসর্গকৃত। এটা হলো এর ভিতরের দৃশ্য। এর পিছনেই রানী ভবন। এটা রানীর ঘাট। দেখুন রানীর সম্মান রক্ষার্থে আস্ত একটা প্রাচীর দিয়েছে, যেন তার গোসলের সময় বিন্দু পরিমাণও সম্মানহানি না হয়। আর এই যে দিঘিটা দেখতে পাচ্ছেন, এটা মূলত এই রাজবাড়ির চারপাশ ঘিরে খনন করা হয়েছিল প্রাসাদটিকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে। আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা ছিল তাদের বাসভবন। একসময় এখানে রাজা রানী বাস করতো, আর এখন ছবি হয়ে আছে। বন্ধুরা, এখান থেকেই বিদায় জানাচ্ছি। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে দিন।